দীর্ঘদিন একটা লড়াই লড়ছেন, আপনারা আইনি পথেও যেমন লড়ছেন, তেমনি যারা রাস্তায় লড়াই করছেন তাদের সাথে আপনারা একটা সমন্বয় রাখছেন। আপনারা মনে করছেন যে সব ধরনের লড়াই হোক, কিন্তু তার মাঝখানে একদল কর্মী সমর্থক, যেটা মলয়বাবু বললেন যে সরকারের যারা সংগঠনে রয়েছে তাদের মধ্যেও কেউ কেউ তো মনে করছে যে ডিএটা তাদের প্রাপ্য। তারা এই দলীয় আনুগত্যের বাইরে বেরোতে পারছে না, তারা ভেতরে ভেতরে আপনাদের পক্ষে রয়েছেন। অথচ শান্তনু বাবুদের মতো যারা পুলিশ আধিকারিক, তারা প্রকাশ্যে যে রকম আক্রমণাত্মক মন্তব্যগুলো করছেন, তার পরিপ্রেক্ষিতে কোথাও মনে হয় না যে এটা আসলে সরকারেরই একটা চাল, সরকারই এদের মুখ দিয়ে কথা বলছে, প্রশাসনের বার্তাটাই এদের মাধ্যমে চলে আসছে, এবং এটা সরকারি কর্মচারী নয়, আসলে প্রশাসনের বার্তা। এইভাবে ঘুরিয়ে প্রশাসনিক বার্তাটাকে সামনে আসা এবং ভয় পাইয়ে দেওয়া সাধারণ কর্মী সমর্থক যারা ডিএর জন্য আপনারা লড়াই করছেন, যারা রাস্তায় নামছেন, তাদের একটা বার্তা দিতে চাইছে, যে বার্তাটা ভয় পাও, তা না হলে আমরা বুঝে নেব। যেভাবে আক্রমণ করা করছেন, যে ভঙ্গিতে বলছেন, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তিনি আসলে একটা রাজনৈতিক বার্তা দিচ্ছেন। আপনারা যে প্রসঙ্গটা উত্থাপন করলেন যে পুলিশ কর্মীরা এরকম বলতে পারেন, সেটা অন্য একটা বিতর্ক, আমি নিশ্চয়ই সেই বিতর্ক আর একদিন যাব। কিন্তু এখানে একটা ভয় পাইয়ে দেওয়ার এবং যে বিভাজনটাকে আরো চওড়া করে দেওয়ার একটা কৌশল সরকার নিচ্ছে নাকি? দেখুন, আপনি সঠিকভাবেই বলেছেন। একটা জিনিস খেয়াল করে দেখবেন, শাসক দলের যে গণসংগঠন, কর্মী সংগঠনের ছদ্মবেশে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে কাজ করে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন, যার নেতা মানস ভূঁইয়া, তা একজন মন্ত্রী। এখন মালিকের লোক কি করে কর্মী সংগঠনের নেতা হন আমি জানি না, যাই হোক। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, তারা কিন্তু তাদেরকে দিয়ে সরকার কিন্তু ঠিক এইভাবে মানে কদর্য ভাষায় এরকম আক্রমণ করায় না। তার কারণটা হচ্ছে একজন পুলিশ অফিসারকে দিয়ে করাচ্ছে। পদমর্যাদায় তিনি ডেপুটি কমিশনার অফ পুলিশ, অর্থাৎ একটা বার্তা পৌঁছে দিতে চাইছেন যে কর্মচারীরা তোমরা এদের সঙ্গে থেকো না, আমাদের ছাতার তলায়। শান্তনুবাবু খুব স্পষ্টই বলেছেন, আমাদের ছাতার তলায় এসো, না হলে ওইটা বলেননি। তা আমি শান্তনুবাবুর উদ্দেশ্যে দুটো প্রশ্ন করে আমি এই বিষয়ে কিছু কথা বলবো। কলকাতা হাইকোর্টের একটা ডিভিশন বেঞ্চের রায়ে 1/1/2018 থেকে 15% ডিএ, অতিরিক্ত ডিএ রাজ্য সরকার দিতে বাধ্য হয়েছিলেন। আবার আরেকটি ডিভিশন বেঞ্চের নির্দেশে চাপে 1/1/2019 থেকে 25% ডিএ অতিরিক্ত দিতে বাধ্য হয়েছিলেন। মানে পুরানো বেতনক্রমের উপরে 40% ডিএ দিতে বাধ্য হয়েছিলেন রাজ্য সরকার আদালতের চাপে। তা ওই শান্তনুবাবুকে তো দেখে ভদ্রলোক বলেই মনে হলো। তা উনি যখন এতই অভিভাবিকার পক্ষে এবং আমাদের এই মামলা করা বা আন্দোলনের বিপক্ষে, তা একজন ভদ্রলোক হিসেবে ওনার তো উচিত এই 40% ডিএটা রিফিউজ করা, মাননীয় মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দিয়ে দেয়া যে না আমি নেব না। দ্বিতীয় যে বিষয়টা, যে এই রায়টা তো প্রকাশ হবেই এবং সেই রায় যে কর্মীদের অনুকূলে যাবে এ নিয়ে আমাদের অন্তত কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই, আমরা নিশ্চিত। রায়টা বেরোতে সময় লাগছে, আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব রায় বেরোক, কর্মচারীদের উদ্বেগ বাড়ছে, কিন্তু রায় তো বেরোবে। রায় বেরোলে সেই রায়টা যখন সরকার মেনে নিতে বাধ্য হবেন, অনেকে বলছেন যে সুপ্রিম কোর্টের রায় বেরোলেও তো সরকার মানবে না, মূর্খের স্বর্গে বাস করছেন। এই যে এসএসসি মামলার রায় বেরিয়েছিল 3রা এপ্রিল 2025 12:30টার সময়, আর বেলা 3টের সময় রাজ্য সরকার ওই নির্দেশ কার্যকর করতে শুরু করে দিয়েছিলেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন পরীক্ষা প্রস্তুতির নির্দেশ জারি করে দিয়েছিলেন। কাজে এরকম ভাবার কোনো কারণ নেই, সর্বোচ্চ ন্যায়ালয় যখন রায় দেবে সেটা রাজ্য সরকার মানবে না। আর না মানলে কি করে আদায় করতে হয় সেটা ভাতৃপ্রতিম মলয় বলেছে, আমরা জানি সেটা আদায় করব। এবারে বিষয় হচ্ছে, তা তিনি বলুন যে সেই সময় রাজ্য সরকার ওই জুলাই 2009 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত বকেয়া দিয়ে যে টাকাটা রাজ্য সরকার আমাদের দেননি, এবং অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ দেওয়ার সুফল এই শান্তনুবাবু নেবেন না? তিনি তো আমাদের এফিডেভিট দিতে বলেছেন, তা আমরা তাকে একটা এফিডেভিট দিতে বলছি, তিনি বলুন যে এটা তারা নেবেন না।
তারপরে আমাদের যা এফিডেভিট দিতে বলবেন আমরা দেবো। মুশকিলটা হচ্ছে যে সরকার মানে কর্মচারী আন্দোলন কতটা সফল হবে কতটা হবে না, তার সঙ্গে যেমন কর্মচারীদের সেই আন্দোলনে ঐক্যবদ্ধভাবে যোগ দেওয়াটা যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, তেমনি সরকারের চরিত্রটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আগে যে সরকারটা ছিল বামফ্রন্ট সরকার, তার বিরুদ্ধে আমাদের অনেক অভিযোগ ছিল এবং ডিএ বঞ্চনাও ছিল, কিন্তু তারা কখনো ডিএটা যে আমাদের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে পাওয়াটা যে আমাদের অধিকার, এটা তারা অস্বীকার করেনি। তারা যেটা করতেন যে এক কিস্তি প্রাপ্য আমাদের যেদিন হয়েছে তার হয়তো কয়েক মাস পরে তারা দিতেন, সেই সময়টা আমরা বঞ্চিত হতাম, সেটাও সমর্থনযোগ্য নয়। কিন্তু সেই সময়ে আমরা দীর্ঘ 3-4 দশক ধরে 22টা কর্মচারী সংগঠন মিলিতভাবে যৌথ সংগ্রামী মঞ্চ তৈরি করে এবং মহাকরণের ক্ষেত্রে মহাকরণ সংগ্রাম কমিটি তৈরি করে আমরা প্রশাসনের হেডকোয়ার্টার মহাকরণের মধ্যে প্রতিটি জেলা সদরে বিভিন্ন সরকারি অফিসের ভিতরে আমরা আন্দোলন করেছি। কোঅর্ডিনেশন কমিটি আমাদের আন্দোলনের বিরোধিতা করেছে, কিন্তু বামফ্রন্ট সরকার এই আন্দোলনে কিন্তু হস্তক্ষেপ করেনি এবং প্রশাসনের ভেতরে আমাদের আন্দোলন করার যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকারটাকে তারা মেনে নিয়েছে, স্বীকৃতি দিয়েছে। যার ফলে 2002-এর 27শে সেপ্টেম্বর কলম ধর্মঘট হলো মহাকরণে, ঐতিহাসিক ধর্মঘট। তারপরে 2006-এর 29শে আগস্ট মহাকরণে গণ অবস্থান হলো, যেটা আনন্দবাজার পত্রিকায় শিরোনাম হয়েছিল মহাকরণে নব অলিন্দ যুদ্ধ। তারপরে 2009-এর 4ঠা জানুয়ারি মহাকরণে ধর্মঘট ডাকলাম আমরা, সফল ধর্মঘট। একজনের বিরুদ্ধেও কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেননি বামফ্রন্ট সরকার। 2009-এর 22শে জানুয়ারি সারা রাজ্যে ধর্মঘট ডাকলাম এবং সেই ধর্মঘট এতটাই সর্বাত্মক সফল হলো যে 5ম রাজ্য বেতন কমিশন গঠন করলেন রাজ্য সরকার। 6 মাসের মধ্যে তার রিপোর্ট বেরোলো এবং সেটা রূপা 2009-এর মাধ্যমে কার্যকর করলেন, যে রূপা 2009-এ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ দেওয়ার অধিকারটা আমাদের দেওয়া হয়েছে। সরকার কিন্তু তার জন্য আমাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেননি। অর্থাৎ সরকার একটা গণতান্ত্রিক স্পেস রেখেছিলেন বিরোধীদের আন্দোলন করার। মমতা ব্যানার্জি কিন্তু ক্ষমতায় এসেই এই স্পেসটা সম্পূর্ণ কেড়ে নিয়েছেন, এই স্পেসটা আমাদের আর নেই। যার ফলে হয়েছে কি, আমরা আন্দোলনটা করব কিভাবে, এবং এমন একটা আতঙ্ক নামিয়ে এনেছেন, আতঙ্কটা কিন্তু খুব পরিকল্পিতভাবে নামিয়ে এনেছেন। আপনার মনে আছে বিআইএনএ ডক্টর শ্যামাপদ গড়াই এশিয়ার 3জন নিউরো সার্জনের মধ্যে একজন। একদিন মুখ্যমন্ত্রী হঠাৎ চলে গেলেন সেখানে 150-200 লোক নিয়ে, সাংবাদিক নিয়ে। তা ডক্টর গড়াই বলেছিলেন এরা তো মরে যাবে, এরা মরণাপন্ন রোগী, আপনি প্লিজ ম্যাডাম আপনার লোকেদের একটু সরে যেতে বলুন। এবং উনিও কিন্তু সেই কথাটা বলেছিলেন। শ্যামাপ্রসাদ গড়াইকে উনি সামনাসামনি অকথ্য ভাষায় অপমান করলেন, কোন রকম প্ররোচনা ছাড়া। আপনি একবারও ভাববেন না যে ওটা উনি রাগের মাথায় করেছেন বা তা না, পরিকল্পিত ভাবে করেছেন। এবং ডক্টর শ্যামাপদ গড়াইকে সাসপেন্ড করে দিলেন, তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিংসটা পর্যন্ত করলেন না। শেষকালে অবসরের পরে আদালতে মামলা করে তাকে প্রাপ্য আদায় করতে হয়েছিল। এতে ডক্টর শ্যামাপদ গড়াইয়ের ব্যক্তিগত কোনো ক্ষতি হয়নি। ক্ষতিটা কাদের হয়েছে? ওই বিআইএন হাসপাতালে যারা গরিব গুবরো যেসব মানুষ ওই জটিল অস্ত্রোপচারের জন্য ওই ডক্টর শ্যামাপ্রসাদ গড়াইকে দেবতা জ্ঞান করতেন, তাদের হলো। এর মাধ্যমে একটা বার্তা ছড়িয়ে দিলেন যে দেখো আমি হচ্ছে সব, এখানে থাকতে গেলে আমার মতো, এটা বার্তা ছড়িয়ে দেয়া। দ্বিতীয় বার্তা ছড়ালেন, আপনার মনে আছে ডক্টর নির্মল মাঝি, তিনি কোনো এক ভাইপোর কুকুরের ডায়ালিসিস করাতে নিয়ে গেছিলেন পিজিতে। যে পিজি যে ডাক্তারবাবুরা সেই ডায়ালিসিসটা করেননি, তাদের কি হাল হয়েছে আপনি জানেন? মাননীয়া কি জানেন না যে মানুষের হাসপাতালে কুকুরের ডায়ালিসিস হয় না? উনি খুব ভালো করে জানেন, কিন্তু বার্তা দেয়া। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অশোক গাঙ্গুলি, তাকে যেভাবে করলেন, ডক্টর অম্বিকেশ মহাপাত্র, বা আমাদের বিরুদ্ধে 2012 সালের 13ই এপ্রিল যে মামলাটা দিলেন 3জন মহিলা অফিসারের শ্লীলতাহানি সহ আরো বিভিন্ন কুৎসিত অভিযোগ, এগুলো পরিকল্পিত চক্রান্ত, যাতে করে
পুরো কর্মচারী সমাজের মধ্যে একটা আতঙ্ক তৈরি করে দেওয়া যায় এবং ডিটেলমেন্ট নামিয়ে আনলেন এতে সচিবালয় কর্মীদের। আমাদের WBSR ছিল না, বাম সরকারের আমলে সচিবালয় কর্মীদের ডিটেলমেন্ট ছিল না, কারণ সচিবালয় কর্মীদের কাজটা সচিবালয়ের মধ্যে সীমাবদ্ধ, সচিবালয়ের বাইরে নয়। 6 মাস মেয়াদি ডিটেলমেন্ট, একের পর এক প্রতিবাদী কর্মীদের পাঠিয়ে দিচ্ছেন। হ্যাঁ, আমরা ট্রান্সফারেবল জব, আমরা নিশ্চয়ই বদলি হব, কিন্তু যেখানে আমাদের কোনো পদ নেই, যেখানে আমাদের কোনো কাজ নেই, সেখানে গিয়ে আমরা কি করবো? এটা অত্যন্ত অপমানজনক অবস্থান। এবং সেখানে গিয়ে ওই 6 মাসটা বাড়তে বাড়তে ওই তার অবসর গ্রহণ পর্যন্ত সেখানে তাকে থাকতে হচ্ছে দূর দূরান্তে। এতে যতটা না তাকে ওই দূর দূরান্তে ট্রান্সফার হওয়ার জন্য তাকে যন্ত্রণা পেতে হচ্ছে, তার থেকে অনেক বেশি যন্ত্রণা পেতে হচ্ছে। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে তাকে অপমানিত হতে হচ্ছে। তার ওখানে কোনো কাজ নেই, সেখানে একটা ব্লকের বিডিও পদমর্যাদায় তার থেকে নিচে, তার নির্দেশে তাকে কাজ করতে হচ্ছে। ব্লকের একটা জয়েন্ট বিডিও, তার নির্দেশে তাকে কাজ করতে হচ্ছে। ব্লকের একটা ক্লার্ক, তার নির্দেশে তাকে কাজ করতে হচ্ছে। এটা চূড়ান্ত অপমানজনক। প্রতিহিংসামূলক বদলি, সুপি ডিউটি, এগুলো তো মানে একেবারে সমানে চলছে। অর্থাৎ আতঙ্কের একটা বাতাবরণ মাননীয় তৈরি করেছেন, যার ফলে কি হয়েছে। একদম। আমি আমার মলয় বাবুর কাছে আসি। মলয় বাবু, এইটাই আপনার কাছে আরেকটু জানতে চাইবো, যেটা শ্যামল বাবু বললেন, যে আসলে ভয়ের বার্তা, এই যে শান্তনু বাবু একজন পুলিশ আধিকারিক হিসেবে যেটা বলছেন মঞ্চে দাঁড়িয়ে, এটা কি কোথাও মনে হয় সরকারি কর্মচারীদের উদ্দেশ্যেই একটা বার্তা, ভয়ের বার্তা ছড়িয়ে দাও, যাতে আন্দোলনটা কমিয়ে নাও, তোমরা আমাদের দলে এসে সামিল হও, মানে ডিএ চাইতে পারবে না, ডিএ চেয়েও না? দেখুন, ভয়টা তো স্বাভাবিক নিয়মেই পায় কর্মচারী সমাজ। এইমাত্র শ্যামল বাবু বললো না এই ডিটেলমেন্ট ব্যাপারটা, অর্থাৎ দেখুন আমরা সেক্রেটারিয়েটের যে কর্মচারী, সেক্রেটারিয়েটটা দেখুন যারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, একথা বলতে দ্বিধা নেই, পিএসসির মাধ্যমে যত কর্মচারী লাগে ডাইরেক্টরেট এবং রিজিওনাল, আগে রিজিওনাল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে হতো, মানে সেক্রেটারিয়েট অর্থাৎ সচিবালয় এবং ডাইরেক্টরেট কর্মচারীদের জন্য পিএসসিতে পরীক্ষা হতো। প্রথম দিকে যারা থাকতো তাদেরকে সেক্রেটারিয়েট, তারপরের অংশটাকে ডাইরেক্টরেটে দেওয়া হতো এবং নীতি নির্ধারণ করতো কিন্তু এই সেক্রেটারিয়েটের কর্মচারীরা। এখন দেখুন যেটা হচ্ছে, এই যে বলছে না যে ভয় দেখিয়ে তাদেরকে নিজেদের দিকে টানতে চাইছে, বরাবরই দেখেছি এরা একটা, এই সরকারটা একটা পিকুলিয়ার সরকার। কেন বলছি, দেখুন একটা সরকার কি চায়, তার প্রশাসনটা যাতে সুষ্ঠু মতো হয়, চলে, তাহলে কি হয়, সাধারণ মানুষ প্লিজড হয় এবং আগামী দিনে তাদেরকে ভোটে আবার জয়যুক্ত করে নিয়ে আসতে চেষ্টা করে। এখন এই যে সেক্রেটারিয়েটের স্টাফদের যদি ভয় ভীতি প্রদর্শন করে, কিন্তু অনেক সেক্রেটারিতে স্টাফ আছে তো তাদের বর্ষতা স্বীকার করে না। বর্ষতা যখন স্বীকার না করে, তাদের একমাত্র যে পানিশমেন্ট সেটা হচ্ছে এই ডিটেলমেন্টের নামে সাগর থেকে পাহাড়ে বদলি করে দেওয়া, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া এইসব জায়গায় বদলি করে দেওয়া। তাতে কি হয় দেখ কেমন লাগে, অর্থাৎ দেখ কেমন লাগে, তুই সেক্রেটারিয়েটের স্টাফ 6 মাসের নামে তাদেরকে দিনের পর দিন রিটায়ার হয়ে যাচ্ছে, এরকম উদাহরণ আছে। কেন করবে, কেন করবে? তাহলে কি হলো, তাদের সেবাটা পেল না, সচিবালয় তাদের সেবাটা পেল না, তাদের যে কাজের দক্ষতা সেটা তারা প্রমাণ করতে পারলো না, তারা শুধু সেখানে গিয়ে বসে থাকছে, কোনো কাজ নেই এবং তাদের যে স্কেল অনুযায়ী পোস্ট নেই। একজন সেকশন অফিসার যদি চলে যায়, একটা মানে বিডিওর থেকে তার স্কেল বেশি, অর্থাৎ তাকে বিডিও সম্মান দিতে হবে, সেটা দিতে পারবে না, একটা জায়গায় 2টো বিডিওর স্কেল দিতে পারবে না, অতএব তারা বসে থাক। অর্থাৎ কাজ চায় না এই সরকার পানিশমেন্টের জন্য, অর্থাৎ তারা সবাই তার দালালি করবে। দালালি ওই শান্তনু বাবুরা করতে পারে, সবাই তো আর দালাল না, সবাই দালাল না। ভয় দেখাচ্ছে ঠিকই, ভয় অধিকাংশই পাচ্ছে, কিন্তু যে শ্রেণীরা ভয় পাচ্ছে না তাদের উপর এই ধরনের টর্চারটা করছে। কিন্তু সেটা সেই কারণটা এই কারণের জন্যই সামগ্রিকভাবে কর্মচারী সমাজ এবার কিন্তু প্রস্তুত হয়ে আছে যে এই সরকারটাকে যাতে বিদায় দেওয়া যায়। ভাবুন একবার,
বাম আমলে তো ডিএর আমাদের বঞ্চনা ছিল, বাম আমলের বঞ্চনার জন্যই তো আমরা মামলা করেছিলাম। কিন্তু বামফ্রন্ট চলে যাওয়ার পরে যে ডিএর বঞ্চনাটা আবার শুরু হয়েছে, তাতে মানে এই বঞ্চনা অসহ্য, সহ্যহীন।